আমি প্রথমেই যেটা বলবো, যখনই প্যানিক রিয়াকশন ঘটছে ওই মুহূর্তে আমার কি করণীয়। ওই মুহূর্তে আমার শরীর এবং মন আমায় যা যা ভয় দেখাচ্ছে, ওদের ভয় দেখানোর চোখ রাঙানি থামাতে পারবো না, বিশ্বাস করব না। তো সেই জায়গাগুলোতে না কোথাও আমাদেরও আরও বেশি জ্ঞান আহরণ করতে হবে। আমি মনে করি এগুলো খুব ইগনোরেন্ট স্টেটমেন্টস। ইগনোরেন্স লিডস টু ইনসেনসিটিভিটি। আমাদের এই জীবনে বহু মানুষ রয়েছে যাদেরকে আমরা ভালো মানুষ, নরম মনের মানুষ ইত্যাদি মনে করি বা দেখি, বোঝা যায়। কিন্তু এই নরম মনের মানুষগুলোর একটা সমস্যা ইদানিং আসছে, হয়তো আপনার কাছে আরো বেশি করে আসে। সেটা হচ্ছে এখন অনেকে না প্যানিক অ্যাটাকে ভোগে। এবং প্যানিক অ্যাটাক এমন একটা বিষয় যা সাধারণভাবে হয়তো বাইরে থেকে দেখে বুঝতে পারছি না সেই মানুষটাকে। আমার একটা অভিজ্ঞতা হয়েছে, একজনের একটি মেয়ে, তার মায়ের জ্বর হয়েছে, জাস্ট জ্বর হয়েছে, তার বাবা মারা গেছিল, এবং সে তার মায়ের জ্বর নিয়ে গোটা 2-3 দিন হাউ হাউ করে কাঁদছেন এই ইনসিকিউরিটিটা থেকে, যে বাবার তো ওরকম হয়ে গেছে, তাহলে মায়ের সাথেও যদি খারাপ কিছু হয়ে যায় আমি তো অনাথ হয়ে যাব। পরবর্তীকালে কথাবার্তা বলে বুঝলাম যে তার অলরেডি একজন মনোবিদের সাথে কনসাল্ট করা হয়েছিল যে তার একটা প্যানিক অ্যাটাকের সমস্যা হয়েছে। তার ক্ষেত্রে এটা ডিটেক্ট করা গেছিল, অনেক মানুষ করতে পারেন না, এবং তারা খুব সহজে ভয় পেয়ে যায়। আমাদের সমাজ উল্টে থাকে, ভীতু, দুর্বল, ক্যাবলা, তুই কিছু পারবি না ইত্যাদি নানা রকম আরো তীর দিয়ে তাকে বিদ্ধে। প্রথমত হচ্ছে তার কি করা উচিত, আমি যেটা সব প্রশ্নে বলছিলাম। এবার আমি এর সাথে অ্যাডিশন করব যে আমাদের কি কর্তব্য তার প্রতি যখন কারোর প্যানিক অ্যাটাক হচ্ছে। ওকে, প্রথমত প্যানিক অ্যাটাকটাকে যদি আমাদের একেবারে ক্লিনিক্যালি বুঝতে হয়, যখন তার প্যানিক রিয়াকশন তৈরি হচ্ছে, এবং তার অনেক ধরনের ম্যানিফেস্টেশন থাকতে পারে। বহু সময় এমন হতে পারে যে কোনো একটি বিষয়ে ট্রিগার্ড হয়ে তার শরীর হঠাৎ একটা এমার্জেন্সি ডিক্লেয়ার করে দিচ্ছে, প্রচণ্ড প্যালপিটেশন শুরু হয়ে যাচ্ছে, তার তখন মনে হচ্ছে যে মানে একদম যেন আমার শরীর ছেড়ে দিচ্ছে। আমি বহু সময় এ কথাও তাকে বলতে শুনেছি, অ্যাজ ইফ আমি এক্ষুনি মরে যাব, এবং আমি কোনো সাহায্য ছাড়াই মরে যাব, আমার এমন প্যানিক অ্যাটাক শুরু হয়ে যাচ্ছে। অনেক সময় হয়তো রাত্রিবেলা হচ্ছে, তখন সে জানে আমি কারুকে ডাকলেও যদি সাহায্য না পাই, বুক ধড়পড় করছে, সে ঘেমে যাচ্ছে, অলমোস্ট হার্ট অ্যাটাকের সিমটমের মতনই একটা সিমটম যেন আসছে। কিন্তু বহু সময় তাদেরকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, টেস্ট করা হচ্ছে, দেখা যাচ্ছে না, জাস্ট একটা প্যানিক অ্যাটাক ছিল। এটাও কিন্তু আমরা বহু সময় পাচ্ছি। এটার কারণ হচ্ছে এমন কিছু একটা মনের মধ্যে তৈরি হয়েছে, একটা বৃহৎ ভয় বা একটা এমন বিপদের ছবি, মন সেই বিপদের ছবিটা অনুসারে একটা ফায়ার অ্যালার্ম বাজিয়ে দিয়েছে। এবার এটা ফায়ার ড্রিলের ফায়ার অ্যালার্ম না সত্যিকারের ফায়ার অ্যালার্ম, এইটা আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে ওরে বাবারে সত্যিকারের আগুন। এবার সেই অনুসারে আমার শরীর তৎপর হচ্ছে, সে তখন লাফালাফি শুরু করছে, আমার দম আটকে আসছে, কারণ আমার শরীর কিন্তু আসলে প্রস্তুত হয়েছিল দৌড়ে পালাতে। তার জন্য যা যা শারীরবৃত্তীয় পরিবর্তন দরকার প্যানিক অ্যাটাকের সময় অ্যাকচুয়ালি সেগুলোই ঘটছে। আসলে তো আমি বাঘ দেখে পালাচ্ছি না, বাঘ তো মনে, পালাবো কোথায়? তাহলে যখন সেখানেই আমি যেন ফ্রিজ করে যাচ্ছি, আমার একটা সাংঘাতিক তোলপাড় চলছে, যেখানে আমার শরীর বিধ্বস্ত বোধ করছে, আবার কিছুক্ষণ পর একটু সে সেটেল করে যাচ্ছে। এবার এটা একটা বাড়াবাড়ি রকমের প্যানিক রিয়াকশনের কথা আমি বললাম। বহু সময় এমনও হতে পারে যে জাস্ট একটা ক্রাইং স্পেল, আমি জাস্ট কেঁদে যাচ্ছি, মায়ের শরীর খারাপ করেছে, যেটা এক্ষুনি উদাহরণ হিসেবে ছিল আমাদের সামনে, আমি যুক্তি দিয়েও নিজেকে থামাতে পারছি না, কোনো যুক্তি কাজ করছে না। আমি প্রথমেই যেটা বলবো, যখনই প্যানিক রিয়াকশন ঘটছে ওই মুহূর্তে আমার কি করণীয়। ওই মুহূর্তে আমার শরীর এবং মন আমায় যা যা ভয় দেখাচ্ছে, ওদের ভয় দেখানোর চোখ রাঙানি থামাতে পারবো না, বিশ্বাস করব না। এইটা প্রথম আমার অবসাদ, আমার ভয় পাওয়া, আমার অ্যাংজাইটি, এদের সঙ্গে ডিল করার পদক্ষেপ। ওর কণ্ঠস্বর রোধ করতে না পারি, অবিশ্বাস তো করতে পারি। আমার মন আমাকে বলছে মায়ের জ্বর মানে বিরাট কিছু, অবিশ্বাস করো, ওর বলা বন্ধ হবে না, কিন্তু ও তোমার মনের ঘরে একটা মৃত আসবাবের মতো পড়ে থাকবে, ওর কাজ হবে না আর, কারণ তুমি ওকে ওই ভূমিকাটাতে আর নামাচ্ছ না যেখানে ওর বিশ্বাসযোগ্যতা আর আছে। ওর বিশ্বাসযোগ্যতাটাকে ভাঙো। ও যখন তোমায় বলছে তোমার বুক ধড়পড় করছে, এই দেখো তোমার কিন্তু হার্ট অ্যাটাক হচ্ছে, বিশ্বাস করো না, জাস্ট ডিপ ব্রিথ করো, লেট ইট পাস। ঠিক যেরকম ভীষণ ভালো থাকাও বেশিক্ষণ থাকে না, ঠিক তেমনি ভীষণ খারাপ থাকাও বেশিক্ষণ থাকে না।
এটাও চলে যাবে। তোমার মন তোমায় যতটা ভয় দেখাচ্ছে, ওই ভয়ের সময়টাতে এটার একটা টাইম পারসেপশনের ডিস্টরশন হয়ে যাচ্ছে। ঠিক যেরকম যখন জ্বরের সময় আমরা থার্মোমিটার নিয়ে অরিজিৎ মনে হয় কতক্ষণ ধরে মুখে রেখেছি, টাইম পারসেপশন তো অল্টার্ড হয়ে যাচ্ছে, কারণ তখন এতটা ডিসকমফর্ট রয়েছে। তো ডিসকমফর্টটা আমাদের সবসময় দীর্ঘ মনে হয়, কমফর্টটা মনে হয় অভি না যাও ছোড়কর দিল অভি ভরা নেই। এটা আমাদের মনুষ্য চরিত্র। তাহলে আমি প্যানিক অ্যাটাক হোক, ডিপ্রেশন হোক, ভয় হোক, যদি সে আসেও ওই সময়টুকুতে সে যা বলছে বিশ্বাস করবো না, এবং মনে রাখবো যে সেও কিন্তু বেশিক্ষণের জন্য আসেনি। আমাদের ফিজিওলজিক্যাল সিস্টেম এইভাবে নির্মিত, একদিক যদি ওরকম একটা এমার্জেন্সি ডিক্লেয়ার করে থাকে, আমার নার্ভাস সিস্টেমের অন্য দিক কিছুক্ষণের মধ্যে টেক ওভার করবে, কারণ এর অ্যানাবলিক স্টেজ থেকে ক্যাটাবলিক স্টেজ শুরু হবে। তখন আমার নার্ভাস সিস্টেমই নিজেকে আবার শান্ত করবে। আমি সেই সময়টুকু দিই, একে একটু থিততে দিই। 2, এ তো গেল তখনকার ম্যানেজমেন্ট। আমার তারপর কি করণীয়, আমার কি কোর ফিয়ার, এটা আমি শুধু প্যানিক রিয়াকশনস যাদের হয় তাদেরই বলবো না অরিজিৎ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমাদের সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের বলবো, মাঝে মাঝে নিজের মধ্যে একটু তাকিয়ে দেখার দরকার আছে আমার জীবনের কোর ফিয়ার্সগুলো কী কী। অনেক সময় না আমাদের অনেক খারাপ থাকার মূলে এমন কিছু ভয় ঘাপটি মেরে থাকে যাদের সঙ্গে আমরা চোখাচোখি হই না, এবং মাঝে মাঝেই তারা আমাদের ঘাড়ে লাফিয়ে পড়ে। যেমন ধরা যাক কারোর একটা মনে হচ্ছে আমার মায়ের যদি ভীষণ কিছু হয়ে যায়, আমি বলছি একটু শান্ত হয়ে নিজেকে জিজ্ঞেস করতে, আমি আলটিমেটলি কি ভয় পাচ্ছি? মা যদি চলে যান পৃথিবী ছেড়ে, আমরা তো প্রত্যেকেই মরণশীল জীব, আমরা তো কেউ অমর নই। তাহলে কখনো না কখনো তো এটা ঘটতে পারে, আমরা কেউ জানি না কার আগে কার পরে। তাহলে যদি এই কথা আমি ভাবি, মা যদি কখনো চলে যান, হ্যাঁ কখনো তো ঘটবে, মায়ের চলে যাওয়ার সঙ্গে আমার কি কি ভয় জুড়ে যাচ্ছে, আমি আবারও যদি নিজেকে জিজ্ঞেস করি, আচ্ছা তার সঙ্গে আমার কোর কি ফিয়ার্স জুড়ছে। এইভাবে ধাপে ধাপে যদি আমার ভয়ের সিঁড়ি দিয়ে নামি, শেষ বিন্দুতে কোন ঘরে গিয়ে দাঁড়াবো, কে সেখানে রয়েছে। এমনও হতে পারে একটা পয়েন্টে গিয়ে আমার মনে হবে না তেমন কিছুই হলো না, হয়তো সেখানে যেটা রয়েছে সেখানে একটা অন্ধ ছায়া আছে, যেই আমি ওখানে আলো ফেলছি অন্ধকারটা চলে যাচ্ছে, এবং যেই সেইখানটার অন্ধকারটা চলে যাচ্ছে ওই ভয়টা চলে যাচ্ছে, বাকি ভয়ের সিঁড়িটাও হাওয়া হয়ে যাচ্ছে। হতে পারে মা চলে গেলে আমায় দেখার কেউ থাকবে না, আমি নিজেকে আচ্ছা আমায় দেখার কেউ না থাকলে কি হবে, আমি কি একেবারে পথে বসবো? আমি বলছি একটা একটা করে ভয়ের সিঁড়ি ধরে আমরা নামো। আমার খুব কষ্ট হবে, হ্যাঁ নিশ্চয়ই, আমাদের প্রিয়জন চলে গেলে আমাদের শোক তো আসে, কিন্তু শোকের সঙ্গে কি আমরা সত্যিই পথ চলতে পারি না? কষ্টের কাছে আমি হেরে যাব এটাই বা ভাবছি কেন? কষ্টকে তুমি যদি ভয় না পাও তাহলে তোমার কোনো ভয়ই আর থাকে না। আর জীবনে এই গ্যারান্টি কে দিয়েছে যে আমাদের কোনো কষ্ট পাওয়া আসবে না, কোনো শোক আসবে না, কোনো বিচ্ছেদ আসবে না? তাহলে এগুলো যদি আমার সত্য হয়, আমি কি আমার সহন ক্ষমতাকেই প্রশ্ন করছি? এমন কি হতে পারে এখন দূরে দাঁড়িয়ে মনে হচ্ছে ওরে বাবারে পারবো না, যখন ঘটবে তখন হয়তো একভাবে তার সঙ্গে আমি মানিয়েও নেব, কারণ আমরা তো চারপাশে তাই দেখি। তাহলে নিজের ক্ষমতা আজকে যখন আমি আমার অ্যাংজাইটির লেন্সে ফেলে দেখছি, অ্যাংজাইটি কি করছে? বিপদকে বড় করে দেখাচ্ছে, আমাকে ছোট করে দেখাচ্ছে। আমি যখন সমস্যাটার মধ্যে গিয়ে দাঁড়াবো, এমন হতেও পারে আমি দেখলাম যে দুজনের মধ্যে একটা বোঝাপড়ায় আসার মতো রসদ আমারও আছে। আমরা যখন দূর থেকে অ্যাংজাইটি দিয়ে একটা কিছুকে দেখতে যাচ্ছি, আমরা কিন্তু তার সঠিক চিত্র পাই না। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মন যা যা ভয় নিয়ে ভারাক্রান্ত হয়ে রয়েছে, সেটা এখন তো ঘটছে না, কারণ এখন যদি ওটা ঘটতো না তাহলে আমি এখন বসে বসে অ্যাংজাইটি করতে পারতাম না, আমি ওই কাজটাতে ইনভলভ হয়ে যেতাম। কাজ করাকালীন আমরা অ্যাংজাইটি করি না, আগে পরে করি। তাহলে আগে পরের মধ্যে আমার কি রয়েছে? ইস্যুটা করে এলাম, ভালো হবে তো? আচ্ছা আমি তো করেই ফেলেছি, এখন তো ভেবেও পাল্টাতে পারবো না। আচ্ছা কালকে আছে, ভালো হবে তো? প্ল্যান করুন, ব্রুট করবেন না। প্ল্যানিং ইজ ডিফারেন্ট। ধরো যা অরিজিৎ যখন একটা পডকাস্ট প্ল্যান করেন, তাকে নিশ্চয়ই কিছু না কিছু ভাবনা চিন্তা করতে হবে যে এনাকে এই সময় ডাকবো, ওই দিন আমি খালি রাখবো। কিন্তু এবার যদি কেউ এখন ভাবতে বসে আমার ওই দিনের পডকাস্টটা ভালো হবে তো, ভালো হবে তো, ভালো হবে তো, তাহলে না আমি এটা বৃত্তে ঘুরছে, আমার কোনো এগিয়ে যাওয়া নেই। আমরা বহু সময় ইন দ্য নেম অফ প্ল্যানিং উই ল্যান্ড আপ ব্রুডিং। ব্রুডিং ডাজন্ট হেল্প। প্ল্যান করুন, প্ল্যান করে এবার বাকিটা রেখে দিন। ওই মুহূর্তে ওইখানে গিয়ে কিছু এমন চেঞ্জেসও আসবে যার জন্য আমি প্রিপেয়ার্ড ছিলাম না, তখন দেখে নেব। আমরা কি করব সেই জায়গাটাও যদি এখানে আমরা একটু উল্লেখ করি। যখনই আমরা কোনো মানসিক সমস্যা দেখি, আমাদেরও না অনেক সময় মনে হয় যে ও বোধহয় ইচ্ছা করে করছে, ও একটু চেষ্টা করলেই এটা থেকে বেরিয়ে আসতে পারে। আমি বলবো সেই জায়গায় না আমাদের আরো অনেক খুব বাজে শব্দ ইউজ হয়, নাটক করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি, দুঃখ বিলাসিতা, নাটক করছে একদম। তো
তো সেই জায়গাগুলোতে না কোথাও আমাদেরও আরও বেশি জ্ঞান আহরণ করতে হবে। আমি মনে করি এগুলো খুব ইগনোরেন্ট স্টেটমেন্টস। ইগনোরেন্স লিডস টু ইনসেনসিটিভিটি। এই অসংবেদনশীল আচরণের মূলে আছে না জানা। ধরা যাক অরিজিৎ, আজকে যদি আমার পা ভেঙে যায়, এটা কি প্রত্যাশা করা হবে যে আমি প্লাস্টার নিয়ে দৌড়বো? করা হবে না। তো আমার যদি মন ভেঙে যায়, আমি একটা এমআরআই করে দেখাতে পারছি না বলে তুমি প্রত্যাশা করবে আমি এক্স্যাক্টলি একই পারফরমেন্স দেবো? কি করে? দেখানো যাচ্ছে না, ভেঙে তো ছেও সে, তাই না? তাহলে এই ভাঙনটাকে আমি কি করে অস্বীকার করতে পারি? তো আমি যদি প্যানিক অ্যাটাক দেখি, প্রথমত সেখানে অনেক ফিজিওলজিক্যাল রিয়াকশনস ইনভলভড। ঠিক যেরকম মনের জোর করে আমি পালস রেটকে 10 বাড়িয়ে ফেলতে পারবো না, এক্ষুনি আমার প্যারাসিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, আমার নিউরো ট্রান্সমিটার্স, তাদেরকেও আমি মনের মতন একটা শেপে নিয়ে এনে ফেলতে পারবো না। ওটা ঘটছে, ইটস আ রিয়ালিটি। এবং প্যানিক অ্যাটাক যখন ঘটে, প্যানিক রিয়াকশন যখন ঘটে, অ্যাংজাইটির ওই একটা নাগরদোলা তৈরি হয়ে যায়। নাগরদোলায় ওঠার পর মাঝপথে যদি বলে নামিয়ে দাও, হবে না, ওই 2টো চক্কর মারতে হবে। তো অ্যাংজাইটি চলাকালীন ওর ওই ঘূর্ণনের সময় আমরা যদি তাকে আরও অধৈর্য করে দিই, তাকে দোষারোপ করতে থাকি, তাহলে কিন্তু এই পথটা তার জন্য আরও কষ্টকর হবে। আমাদের কাজটা হবে ঠিক হয়ে যাবে, তুই শান্ত হ, আমরা আছি, জাস্ট এই সাপোর্টটুকু দেওয়া। 2 শারীরিক কোনো ক্ষতি ধরা পড়লো না, নিয়ে গেছিলাম হাসপাতালে, দেখলাম না তো হার্ট অ্যাটাক নয়, তার মানে নাটক করছে না। ওর রুটটা কার্ডিয়াক অ্যারেস্ট নয়, ওর রুটটা ব্রেনের অন্য কিছু, কিন্তু সেখানেও অন্য কিছু ঘটেছে যার জন্যে ও এই অভিজ্ঞতা দিয়ে গেছে। উৎসটা আমি যেখানে ভাবছিলাম সেখানে নেই, তার মানে গোটা ঘটনাটা ও বানিয়ে বানিয়ে অভিনয় করেনি। ওর প্রত্যেকটা অনুভূতি সত্য। আমরা ফিজিওলজিক্যালি যদি বলি এই লোকেশনে তার কারণ নেই, ওই লোকেশনে তার কারণ আছে, এটুকুই তফাৎ। তাহলে সেখানেও তাকে আমি এতটা সংশয়ের মুখে, সন্দেহের মুখে ফেলছি কেন? আমি বরং তাকে বলবো যে তুমি নির্দিষ্ট ট্রিটমেন্ট প্রক্রিয়া দিয়ে যাও, যেরকম যার কথা আপনি বলছিলেন যে একটা প্রক্রিয়া দিয়ে যাচ্ছে। এবং সেখানে আমার একটু গুরুত্বপূর্ণ একটা কথা সকলকে বলার, অমুক সাইকোলজিস্টকে পছন্দ, তার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না বলে কারুর কাছে যাব না, এটা না। আমি বলবো আপাতত আপনার কাছে যদি কেউ থাকেন অ্যাভেলেবল, যার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন, একটু গিয়ে দেখুন না। হয়তো অমুক সাইকোলজিস্টকে আপনি পডকাস্টে শোনেননি বলে জানেন না তিনি কত ভালো, হয়তো গিয়ে দেখলেন, উপকৃত হলেন, কিন্তু ওর কাছে যেতে পারছি না বলে ট্রিটমেন্ট ডিলে করাবেন না। আপনার উপকার পাওয়ার, নিরাময় পাওয়ার পূর্ণ অধিকার আছে। আমরা সংখ্যায় খুব অনেক মানুষ নেই এই পেশায়, কিন্তু আছি, অনেকে আছি। অমুককে না পেলে তুসুক আছে, যান তুসুকের কাছে।